হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেম স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের CC9 বলে একটি পেপার রয়েছে, যেটি মূলত মডার্ন ইউরোপিয়ান ড্রামাকে কেন্দ্র করে। তো ওখানেরই একটি হট টপিক এবং খুব ইম্পর্ট্যান্ট এরিয়া বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইংলিশ অনার্স স্টুডেন্টদের জন্য, ওটি হচ্ছে স্যামুয়েল বেকেটের লেখা দ্য ওয়েটিং ফর গোডো। তো ওরই আজকে কিছু কোয়েশ্চেন অ্যালং উইথ আনসার আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে, হোয়েন অ্যান্ড হোয়ার ডাজ দ্য প্লে ওয়েটিং ফর গোডো টেক প্লেস। ওয়েটিং ফর গোডো কোথায় এই যে প্লেটার সেটিং রাখা হয়েছে, তোমরা জানো একটা কান্ট্রি রোড যেখানে শুধুমাত্র একটা গাছ রয়েছে, এবং বিগিনিং অন দ্য ইভিনিং ওয়ান ডে অ্যান্ড এন্ডিং দ্য ইভিনিং অন দ্য নেক্সট। তো বুঝতেই পারছো সেটিংটা কেমন। দ্য প্রেজেন্স অফ দ্য ট্রি অ্যান্ড আ রক অফ সাম সর্ট ইজ অ্যাপারেন্টলি ইম্পর্টেন্ট, অ্যাট লিস্ট অ্যাকর্ডিং টু বেকেট। দ্য সেটিং হি সেজ ইজ কমপ্লিট উইথ অ্যানিমেল, ভেজিটেবলস অ্যান্ড মিনারেল। ওকে, নেক্সট আছে হোয়াই ইজ দ্য প্লে ওয়েটিং ফর গোডো ইন 2 acts। এটা 2 acts কেন ফিনিশ করা হয়েছে? So, Waiting for Godot appears to have been structured on sets of binaries. There are 2 messenger boy, 2 sets of characters and hence 2 acts. বোঝা গেছে দুজন মেসেঞ্জার বয় ছিল, দুটো সেট অফ ক্যারেক্টার ছিল, তাই দুটো অ্যাক্টে করা হয়েছে। দ্য 2 acts শো 2 sides অফ দ্য সেম ক্যারেক্টার। একটা ক্যারেক্টারের যে দুটো দিক, মানে একটা কয়েনের এপিঠ ওপিঠ বলে না, তো ওই জন্যেই কিন্তু দুটো দিক দেখানোর জন্য দুটো অ্যাক্টে করেছেন বেকেট। Next, moreover, the 2 acts describe circular events, which means the play could go on forever. Okay. Next, what is the basic difference? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাক্ট 1 আর অ্যাক্ট 2-তে বেসিক ডিফারেন্সগুলো কী ছিল না? ওয়েটিং ফর গোডো হ্যাজ আ সার্কুলার স্ট্রাকচার। From Act 1 to Act 2 there is no difference in either the setting or the time. Time setting একই ছিল, but the basic difference between Act 1 and Act 2 is the reversal of fortune of Pojo and Lucky. Lucky আর পোজোর তাদের যে ভাগ্যের পরিবর্তন, whereas Pojo was clearly the master and Lucky was his slave in Act 1. In Act 2 Pojo is blind. পোজো ব্লাইন্ড হয়ে গেছিলো অ্যান্ড লাকি মিউট হয়ে গেছিলো। দে হ্যাভ বিকাম ডিপেন্ডেন্ট অন ইচ আদার ফর সার্ভাইভাল। ফার্স্ট অ্যাক্ট 1-এ যে একটা মাস্টার স্লেভের ব্যাপার ছিল, এখানে কিন্তু দুজনই দুজনের প্রতি একটা ডিপেন্ড হয়ে গেছিলো, তাই না? একজন ব্লাইন্ড আর একজন কী ছিল, একজন হচ্ছে মিউট, তাই না? একজন কানে শুনতে পাচ্ছে না আর একজন কিছু দেখতে পাচ্ছে না, তাহলে একে অপরকে দরকার হচ্ছে ফর সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট। হোয়াট আর দ্য মেজর থিম কী ছিল? তোমরা জানো হিউমর অ্যান্ড দ্য অ্যাবসার্ড, ফ্রিডম, মডার্নিজম, পোস্ট মডার্নিজম, কন্ডিশন অফ দ্য ইউনিভার্স, ওকে, ট্রুথ, টাইম, রিলিজন, ফ্রেন্ডশিপ, হোপ, এগুলো ছিল তোমার থিম। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ গোডো? এই গোডোটা কী বা এর সিগনিফিকেন্স কী? বেকেট ডিনাইজ দ্যাট গোডো ইজ গড। বেকেট কিন্তু বলেছেন এই গোডো কিন্তু গড নয়। অন দ্য সারফেস গোডো ইজ আ পারসন। তো অন দ্য সারফেস গোডো কি? গোডো একজন পারসন ফর হুম দ্য ক্যারেক্টার্স আর ওয়েটিং। গোডো হচ্ছে একটা লোক যার জন্যে এই ক্যারেক্টার্সরা ওয়েটিং করছে, বাট হু নেভার অ্যারাইভস, কিন্তু যে কখনো আসছে না। ইন দিস প্লে, এই প্লেতে গোডো রিপ্রেজেন্টস a personal God to which we attach our hopes to makes our lives better. তো বেসিক্যালি বলতে চাইছি, আমরা দৈনন্দিন জীবনে যে ভগবান নামের একটা কি বলবো, ভগবানকে ভেবে যে ভগবান আছি, ভগবান আমাকে পরীক্ষায় পাস করে দাও, ভগবান ভালো করো, এটা ঠাকুর আমাকে এটা করো, সেটা করো, এই যে একটা বিশ্বাস, একটা ফেথ জড়িয়ে নিয়েছি একজন মানুষের সাথে। তো আদতেও সে আছে বা নেই আমরা কিছু জানি না, তো পার্সোনাল গড বানিয়ে ফেলেছি। তো এই যে আশা, এটাকেই কিন্তু বলছে, যেটা আমাদের লাইফসকে বেটার করে। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন ওয়েট গোডো টু গেট দেয়ার লাইফস ইমপ্রুভ। তাদের জীবনে ইমপ্রুভমেন্ট আনার জন্যই কিন্তু ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন কিন্তু এই গোডোর শরণাপন্ন হয়েছিল। হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট প্লে? তোমরা অ্যাবস্ট্রাক্ট প্লে কী, এটা একটা ডেফিনেশন দিয়েছি। বেসিক্যালি জানো, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্লে যেটা এমফাসাইজ করে দ্য অ্যাবসার্ডিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স। ওকে, তো এই এক্সাম্পল একটা দিয়ে দিও। আর হাউ ডাজ ওয়েটিং ফর গোডো হ্যাজ ডিমনস্ট্রেট দ্য কোয়ালিটিস অফ থিয়েটার অফ অ্যাবসার্ড। থিয়েটার অফ অ্যাবসার্ডের যে কোয়ালিটিসগুলোকে কীভাবে ডিমনস্ট্রেট করেছে। হ্যাঁ, এটার আমরা জানি এটা লুজ প্লট ছিল। দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট চেঞ্জ ইন
setting. Its characters are mechanical puppets. Its theme is unexplained. There is no witty repartee. কোনো উইটি ডায়লগ ছিল না, পয়েন্টেড ডায়লগ কোনো কিছু ছিল না। অ্যান্ড অ্যাবাভ অল এস্ট্রাগান অ্যান্ড ভ্লাদিমিরস এন্ডলেস ওয়েটিং ফর গোডো ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড। তো ওদের যে একদম শেষ অবধি ওয়েট করে যাওয়া, এটা তো সম্পূর্ণভাবেই একটা অ্যাবসার্ডিটি ছিল না। তো এই জন্যে কিন্তু এটা থিয়েটার অফ অ্যাবসার্ডের যে কোয়ালিটিসকে ডিমনস্ট্রেট করছে। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। ওকে, সো অষ্টম প্রশ্ন কী আছে চলো দেখে নিই। নেক্সট প্রশ্ন বলেছে মেনশন দ্য মডার্ন কোয়ালিটিস হুইচ আর প্রেজেন্ট ইন ওয়েটিং ফর গোডো। না, আমরা জানি ওয়েটিং ফর গোডোতে কী কী মডার্ন কোয়ালিটিস রয়েছে। মডার্ন রাইটার্স হ্যাড এ নিউ লাইকিং ফর fragmented forms and discontinuous narratives, and waiting for Godot is a super example of fragmented form. ঠিক আছে, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড ফর্মের একটা এক্সাম্পল। এটাই মডার্ন কোয়ালিটিস। মডার্ন পোয়েটরা কী করে, এই ফ্র্যাগমেন্টেড ব্যাপারটা ইউজ করে। তো এখানে যেহেতু স্যামুয়েল বেকেট একজন মডার্নিস্ট রাইটার, তাই তিনি এই কোয়ালিটিটা অবশ্যই পুট করেছেন। ঠিক আছে, একটা ট্র্যাজি কমেডি কী করে, ওয়েটিং ফর গোডো ট্র্যাজি কমেডি কী করে। Now, Waiting for Godot is a mixture of comic and tragic element. Musical devices, circus acts, crosstalks, and the atmosphere of the play are stuff of pure comedy. However, Lucky's pathetic situation, the nightmares, the attempted suicide, above all, Estragon and Vladimir is waiting for something who never comes, turn this comedy into a tragedy. তাহলে কমেডি ছিল কোনগুলো, এই যে মিউজিক্যাল ডিভাইস ইউজ করেছে, সার্কাস, এগুলো তো একটা কমেডি ফান। বাট ধীরে ধীরে গ্র্যাজুয়ালি যখন এই প্লেটা সামনের দিকে এগোচ্ছে তখন আমরা বুঝতে পারি যে লাকির যে একটা প্যাথেটিক সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি, নাইটমেয়ার দেখতে পাচ্ছি, হ্যাঁ, বা শেষে এস্ট্রাগন ভ্লাদিমিরসের ওয়েট করে যাওয়া একজনের না আসা, এগুলো কিন্তু ধীরে ধীরে প্লেটাকে একটা কমেডি থেকে ট্র্যাজেডির দিকে পরিণত করে দিল। তাই এটা কি হয়ে গেল, ট্র্যাজি কমেডি। ওকে, এটা তোমাদের 10 মার্কসের প্রশ্নও কিন্তু অনেক সময় দেয় যে এভ্যালুয়েট ওয়েটিং ফর গোডো অ্যাজ এ ট্র্যাজি কমেডি। ওকে, নেক্সট বলেছে মরাল। এখান থেকে মরাল কী পাবে না, লাইফ ইজ কনডেন্সড ডাউন ইন্টু অ্যাবসলিউটলি নাথিং অ্যান্ড অনলি দ্য ফ্রেন্ডশিপ বিটুইন ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন ইজ অ্যাবল টু স্টেভ অফ টেম্পোরালি the loneliness of such a barren existence. We enter the world with no sense of identity and gradually as we grew up assume our identity from things around us. তাই না, আমরা যে একটা পৃথিবীতে এলাম, প্রবেশ করলাম, এখানে কোনো নো সেন্স অফ আইডেন্টিটি, কারো আইডেন্টিটি নেই। বাট যখন আমরা ধীরে ধীরে বেড়ে উঠি তখন আমরা চারপাশে যে সমস্ত জিনিসগুলো আমাদের থাকে তাদেরকে আঁকড়েই কিন্তু আমাদের আইডেন্টিটিটা হয়। যেমন চারপাশের থিংস বলতে আওয়ার ফ্যামিলিস, আওয়ার অ্যাচিভমেন্টস এটসেট্রা। হাউ এভার আওয়ার অ্যাজিউমড আইডেন্টিটি মে বি বেসড অন ইলিউশনারি কনসেপ্টস, মানে যেগুলো হচ্ছে ইলিউশন জাতীয় কনসেপ্টসকে নিয়ে ঘিরে উঠেছে। আশা, হোপ হচ্ছে, ঠিক আছে, হোপ এই জিনিসটাকে নিয়েই। তো এটাই কিন্তু হচ্ছে ওয়েটিং ফর গোডোর মরাল। তো ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় ওয়েটিং ফর গোডো লেখা হয়েছিল না, ওয়েটিং ফর গোডো ওয়াজ অরিজিনালি ইন ফ্রেঞ্চ না ইন 1948। টাইটেল কী ছিল, এন অ্যাটেন্ডেন্ট গোডো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে দিতে পারে। তো বেকেট পার্সোনালি ট্রান্সলেটেড দ্য প্লে ইন্টু ইংলিশ, তাই ইংলিশে কে ট্রান্সলেট করেছিল, বেকেট হিমসেলফ। দ্য ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়াজ হেল্ড অন January 5, 1953 ইন দ্য লেফট ব্যাঙ্ক থিয়েটার অফ ব্যাবিলন। তাহলে 1948-এ অরিজিনাল টাইটেল লেখা হচ্ছে এন অ্যাটেন্ডেন্ট গোডো নামে, আর 1953-তে কিন্তু এটা পাবলিশ হচ্ছে ইংলিশে। নেক্সট প্রশ্ন আছে হোয়াট ইজ ম্যান্ড্রেক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার সিম্বলিক রেফারেন্স কী না, ম্যান্ড্রেক ইজ এ প্ল্যান্ট অফ দ্য নাইটশেডস ফ্যামিলি। এটা নাইটশেডস ফ্যামিলির একটা প্ল্যান্ট উইথ এ ফর্কড ফ্লেসি রুট, যার কিনা মানে কাঁটা যুক্ত রুট মানে শিকড় ছিল, হুইচ সাপোজডলি রিজেম্বলস দ্য হিউম্যান ফর্ম অ্যান্ড হুইচ ওয়াজ ফর্মারলি ইউজড ইন হার্বাল মেডিসিন অ্যান্ড ম্যাজিক। আগেকার দিনে হার্বাল মেডিসিন এবং ম্যাজিকে তোমরা দেখবে, যারা হ্যারি পটার দেখেছো, হ্যারি পটারে কিন্তু এই গাছটাকে দেখানো হয়েছে। তো ইট ওয়াজ অ্যালেক্ট টু স্ট্রেক হোয়েন পুলড ফ্রম দ্য গ্রাউন্ড। তো ইট ওয়েটিং ফর গোডো ভ্লাদিমির সেস হোয়ার ইট ফলস ম্যান্ড্রেক্স গ্রো। তো ইট রেফার্স দ্যাট, এটা কী রেফার্স করছে, ম্যান্ড্রেক্স গ্রো, ম্যান্ড্রেক্স সেখানেই বেড়ে ওঠে, হোয়ার দ্য সেমেন অফ আ হ্যাংড ম্যান হ্যাজ ড্রিপড অন টু দ্য গ্রাউন্ড। মানে বলছে এই ম্যান্ড্রেকটা সেখানেই বেড়ে ওঠে যেখানে একটা হ্যাংড ম্যান মানে একটা ফাঁসি হয়ে যাওয়া একটা মানুষের যে সিমেন মানে যে
হচ্ছে বীর্য, যেটা যেখানে পড়ে সেখানেই কিন্তু হচ্ছে এই ম্যান্ডেট বেড়ে ওঠে। ঠিক আছে, তো হোয়াট ডাজ দ্য সং অ্যাবাউট দ্য ডগ সিগনিফাই? ডগের যে সং, গানটা কী সিগনিফাই করেছিল না, ইন দ্য বিগিনিং অফ দ্য অ্যাক্ট 2, আমরা অ্যাক্ট 2তে দেখতে পাবো ভ্লাদিমির মুভস অ্যাবাউট ফেভারিসলি অন দ্য স্টেজ অ্যান্ড সাডেনলি বিগিনস টু সিং এ ডগ সং অ্যান ওল্ড জার্মান ব্যালেট। তো ডগটা ছিল একটা ওল্ড জার্মান ব্যালেট ছিল। ইট ইজ এ সার্কুলার সং। ইট ইজ দ্য এমব্লেমেটিক অফ দ্য সার্কুলেটরি অ্যান্ড repetitiveness of the play as a whole. It is also reinforce Beckett's idea of the loss of individuality, এই যে তার নিজের স্বতন্ত্রতা হারিয়ে যাচ্ছে, অ্যান্ড কি তৈরি হচ্ছে, একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে কার মধ্যে, ভ্লাদিমির আর এস্ট্রাগনের মধ্যে। এই যে তোমার ডগের যে গানটা বা ডগের যে এখানে কী বলবো, যে কথা বলাটা মানে বার্ক করাটা, এটা কিন্তু এই জিনিসগুলো সিম্বলাইজ করছে। বোঝা গেছে? নেক্সট, হোয়াট ডাজ লাকিস ড্যান্স ইন আ নেট সিম্বলাইজ? এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোই তোমাদের এক্সামে আসবে। তো লাকিস যে ড্যান্স ইন আ নেট, এটা কী সিম্বলাইজ করে না, হোয়েন লাকি ইজ কমান্ডেড টু ড্যান্স ইন অ্যাক্ট 1, অ্যাক্ট 1-এ যখন লাকিকে কমান্ড করা হয় নাচের জন্যে, পোজো রিভিলস দ্যাট হি কলস হিজ ড্যান্স দ্য নেট, অ্যাডিং হি থিংস হি ইজ এন্ট্যাঙ্গেলড ইন আ নেট। তো দাস লাকিস ড্যান্স সিম্বলাইজ দ্য অ্যাগনি, স্ট্রেন অ্যান্ড entanglement in life to magnify the ultimate suffering of human existence. এই যে মানুষের বেঁচে থাকার যে কষ্ট, যে সাফারনেস, তো যে যন্ত্রণা, কষ্ট, এগোনি, তো সেটা কিন্তু এই যে একটা নেট যখন কিনা পোজো রিভিলস করলো যে হি কলস হিজ ড্যান্স দ্য নেট, এই যে নাচছে, নাচের মধ্যেই সে যে হিউম্যান মিজারিগুলোকে ফুটিয়ে তুলছে, এগুলো কিন্তু একটা ড্যান্স ইন এ নেট এটার সিম্বলাইজ করছে। তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অডিয়েন্স? ওয়েটিং ফর গোডোতে অডিয়েন্সের ফাংশন কী ছিল না, ইন দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড দেয়ার ইজ অ্যান অ্যাটেম্পট টু ড্র দ্য অডিয়েন্স ইন টু দ্য প্লে অ্যান্ড মেক দেম ফিল ইনভলভড। তো মিশে যায় একটা যে দর্শক আর একটা যে প্লে যারা করছেন পারফরমেন্স, ওরা মিশে যায়। ইন ওয়েটিং ফর গোডো ইট ইজ নেভার রিভিলড কনক্লুসিভলি হু আর হোয়াট গোডো ইজ, দিস আননোন ফোর্স ক্যান বি সিন মেটাফরিক্যালি। তো আমরা এখানে কিন্তু জানতেই পারবো না গোডো কে বা কী ব্যাপার, বাট একটা আননোন ফোর্স একটা কাজ করবে মেটাফরিক্যালি, যেটা কিন্তু আমাদেরকে জানান দেবে যে হয়তো আসবে বা আসলো না কেন, এটা আমাদের মনে একটা কিন্তু কোয়েশ্চেন থেকে যাবে। ঠিক আছে, তো নেক্সট আমরা 16th নম্বর কোয়েশ্চেনে চলে যাব। কি আছে দেখে নিই। 16 নম্বর প্রশ্ন রয়েছে, রিপিটেশন ইজ সেন্ট্রাল ইন দ্য প্লে, হোয়াট ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে ইন হুইচ ইট অ্যাপিয়ার্স? তো শ্যাল উই লিভ, এস্ট্রাগন ইজ আস্কিং এভরি টাইম দ্য সেম কোয়েশ্চেন টু ভ্লাদিমির। তো আমরা দেখতে পাবো এস্ট্রাগন কিন্তু এই যে শ্যাল উই লিভ এটা কিন্তু বারবার রিপিট করছে, এই লাইনটা করেছিল। ফর্মাল সিমেট্রি, ওয়েটিং ফর গোডো ইজ লাইক এ রুটিন, একটা রুটিনের মতো ওয়েটিং ফর গোডো। দে স্টিল হ্যাভ হোপ, তাদের হোপ ছিল, আশা ছিল, আনটিল দ্য মনোটোনি অফ দেয়ার লাইফস, একদম জীবনের শেষ বিন্দু অবধি। টাইম চেঞ্জ অ্যান্ড নো ওয়ান এক্সেপ্ট ভ্লাদিমির পারসেপ্টেড, তাই না? তো রিপিটেশন হচ্ছিল এটাই। অ্যান্ড ইন্টারপ্রিট শর্ট স্টিপ স্ট্রাইডস উইথ লেগস অ্যাপার্ট, এটা ইন্টারপ্রেট করতে বলেছে। ইট রেফার্স টু ভ্লাদিমিরস হু সাফার্স ফ্রম দ্য এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড, কমপ্লেন্ট কমন ইন ওল্ড এজ। তো এটা কে বলেছিল? ভ্লাদিমির এটা বলেছিল, যে কিনা সাফার করছিল একটা প্রোস্টেট গ্ল্যান্ডের একটা বেড়ে যাওয়াতে, যেটা কিনা প্রায়শই একটা বৃদ্ধ মানে যখন বয়স বাড়ন্ত হয় তখন এটা সমস্যা সবারই হয়। তো সার্টেনলি দে বিট মি, who is beaten by and by whom? Estragon informs that he had been beaten by some people who he identifies only as they. তো হোয়াট দে রেফার্স টু রিমেন এ মিস্ট্রি, এই দেটাকে তারা একটা রহস্য, মাস লাইক দ্য মেলভোলেন্ট কসমিক ফোর্স, কিছু একটা মানে মহাজাগতিক শক্তি, দ্য টর্মেন্টর্স অফ হিউম্যানিটি, দে আর অ্যাজ মিস্ট্রিয়াস অ্যাজ গোডো ইজ টু বি বেটার। তো বোঝা গেছে কে পার্টিকুলার মেনশন করছে না, বাট কোনো একটা মহাজাগতিক বস্তু হবে। তো হু প্ল্যান টু কমিট সুইসাইড বাই জাম্পিং অফ দ্য আইফেল টাওয়ার, এইগুলাই তোমাদের প্রশ্ন আসবে। ওকে, তো এস্ট্রাগন অ্যান্ড ভ্লাদিমির হ্যাড ডিউরিং দেয়ার ইয়ঙ্গার ডেজ টুগেদার প্ল্যান টু কমিটেড সুইসাইড। তো
তো এস্ট্রাগন আর ভ্লাদিমির যখন তাদের তরুণ বয়সে ছিল তখন তারা প্ল্যান করেছিল যে তারা আইফেল টাওয়ার থেকে জাম্প দেবে এবং সুইসাইড করবে। বাট ভ্লাদিমির থিংস, কিন্তু ভ্লাদিমির পরে ভেবেছিল ইন দেয়ার প্রেজেন্ট কন্ডিশন, তাদের বর্তমান পরিস্থিতিতে দে উড নট বি অ্যালাউড টু গো আপ দ্য আইফেল টাওয়ার, তাদের কে ওই আইফেল টাওয়ারের উপরে উঠতে দেবে না, অ্যান্ড উইল দাস বি ডিনাইড ইভেন দ্য মোস্ট ডিসপেয়ারিং চয়েস। তো তাই তারা কিন্তু তাদের এই যে চয়েসটা থেকে বঞ্চিত হয়, মানে এই চয়েসটা তারা মানে এটা অ্যাকসেপ্ট করতে পারে না। হোয়াট আর দ্য নিকনেম কী ছিল এদের তোমরা জানো? ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট অনলি ইন দ্য লিস্ট অফ ক্যারেক্টার্স আর দেয়ার আর ট্র্যাম্পস নেমড এস্ট্রাগন অ্যান্ড ভ্লাদিমির। রাইট থ্রু দ্য প্লেস দ্য টু অ্যাড্রেস ইচ আদার দেয়ার গোগো অ্যান্ড ডিডি। মনে থাকবে এগুলো ইম্পর্টেন্ট নেম, গোগো অ্যান্ড ডিডি, এস্ট্রাগন অ্যান্ড ভ্লাদিমির। এর মেন্ড্রেক তোমাদের আগেই বললাম এর সিম্বলিক রেফারেন্সটা কি, যে তোমরা জানো টু ট্র্যাম্পস বাই মেনশনিং মেন্ড্রেক্স গিভেন অ্যান এভিডেন্স টু দেয়ার লাভ ফর নলেজ। তো অ্যান এনশিয়েন্ট ফার্টিলিটি সিম্বলস মেন্ড্রেক ইজ বিলিভ টু গ্রো বিলো দ্য gallows, notably their death and birth being two facts of the same coin. তো গ্যালোস সিম্বল অফ ডেথ ইজ পুট সাইড বাই দ্য মেন্ড্রেক ফার্টিলিটি সিম্বল করে। এটা এখানে আলাদাভাবে দেওয়া আছে, তোমরা আগের মেন্ড্রেকটায় কিন্তু আলাদাভাবে পেয়ে যাবে জিনিসটা কি। তো একটা নেক্সট লাইন আছে, হোয়াই ডাজন্ট হি পুট ডাউন হিজ ব্যাগস, হু ইজ হ্যাভিং দ্য ব্যাগ, হোয়াই ডোন্ট হি পুট ডাউন। তো দেয়ার ইজ কমপ্লিমেন্টারিটি ইন দ্য মাস্টার স্লেভ রিলেশনশিপ, পোজো লাকি রিলেশনশিপ। তো আমরা জানি মাস্টার স্লেভ রিলেশনশিপ পাবো অ্যাক্ট 1-এ পোজো লাকির মধ্যে। তো হোয়াইল দে এন্টার অন দ্য স্টেজ, তারা যখন স্টেজে এন্টার করবে, লাকি হ্যাজ এ ব্যাগ অন দ্য ব্যাগ, লাকির পিঠে একটা ব্যাগ থাকবে। পোজোস ট্রিটমেন্ট অফ লাকি এজ আ বেস্ট অফ বার্ডেন আন্ডারস্কোরস হিউম্যান ট্র্যাজেডি। তাহলে পোজোর এই যে পোজোর মানে লাকি তার যে পেছনে যে ব্যাগটা ছিল, তো পোজোটাকে কীভাবে ট্রিট করবে, যে এই যে কাঁধে ব্যাগটা এটা একটা বার্ডেন, এটা একটা বোঝা, কিসের? আন্ডারস্কোরস হিউম্যানস ট্র্যাজেডি, ঠিক আছে। লাকি ইন অর্ডার টু ইমপ্রেস পোজো ডাজন্ট পুট ডাউন হিজ ব্যাগ। তো লাকি পোজোকে ইমপ্রেস করার জন্য কিন্তু এই ব্যাগটাকে নিচে রাখবে না। ওকে, এস্ট্রাগন বলেছিল আই এম আস্কিং ইউ ইট ওয়ার টাইট, how are the two tramps tight and to whom? So here Estragon asked Vladimir whether they are tight. They are tight to waiting for Godot. They cannot get away from it, was doing so would mean giving up home, howsoever illusory that hope may be. তো তারা কি এই হতাশা ছেড়ে দেবে, মানে তারা আশা কি ছেড়ে দেবে আর কি অপেক্ষা করবে না? তো এটাই বলছে যে গোডো আসবে, আমরা একে অপরকে বেঁধে রাখি টাইট করে। তো লাকির নেম কেন লাকিকে এরকম নাম দেওয়া হয়েছিল? হোয়াই ইজ লাকি গিভেন সাচ আ নেম? তো দেয়ার মাইট বি টু সাজেশন অ্যাবাউট দ্য সোর্স অফ হিজ নেম। ওকে, দুটো সাজেশন আছে। লাকি ইজ লাকি বিকজ হি গেটস দ্য বোনস, সে বোনসটা পেয়েছিল। অ্যান্ড সেকেন্ড যে সাজেশনটার সোর্সটা রয়েছে সেটা হচ্ছে বিকজ হি হ্যাজ নো এক্সপেকটেশন। ওকে, তার কোনো এক্সপেকটেশন ছিল না, হেন্স হি উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড ফার্দার ইন ইজ এক্সিস্টেন্স। তাই তার সে বেঁচে থাকা নিয়ে তার কোনো এলো কত গেলো কত এমন কোনো ব্যাপার ছিল না, তো কোনো এক্সপেকটেশন ছিল না। তো তার একটা লাইন তোমরা দেখতে পাবে, ব্লেসড আর দোজ হু ডু নট হোপ ফর দে শ্যাল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। এই যে তোমরা নিজেদের জীবনে যদি একটা অ্যাপ্লাই করো বুঝতে পারবে, জীবনে যত বেশি আশা কম, ঠিক আছে, তত তুমি বেশি কিন্তু ভালো থাকবে। যত এক্সপেকটেশন, যত লোকের পিপলদের কাছ থেকে বলো, নিজের কাছ থেকে বলো, ফ্যামিলির কাছ থেকে বলো, যত কম তুমি কিন্তু ততই আলটিমেট দিনের শেষে ততই তুমি হ্যাপি। ওকে, তো নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 25-এ কী আছে দেখে নিই, চলো। পরের প্রশ্ন রয়েছে যে সিগনিফিকেন্স অফ বা ইম্পর্টেন্স অফ পোজোস বার্ডনেস, মানে হচ্ছে সে যে ন্যাড়া, তার যে মাথায় চুল ছিল না, তো সেটা কি সিম্বলাইজ করছে? তো বেসিক্যালি দ্য ইন্টেলেকচুয়াল বেয়ারনেস অফ পোজো ইজ সিম্বলাইজড বাই হিজ বোল্ডনেস ইন কন্ট্রাস্ট টু লাকিস অ্যাবান্ডেন্ট হোয়াইট হেয়ার। লাকির হোয়াইট হেয়ার ছিল, তো একটা কন্ট্রাস্ট ওইতে দেখানো হয়েছে। পোজোস বার্ডনেস ফিটস ওয়েল ইন দ্য স্কিম অফ থিংস অ্যাজ দেন দেয়ার ইজ অল রাউন্ড বেয়ারনেস। তো বোঝা গেছে, এটা তোমরা তুলে নিও। হোয়াট ইজ থিঙ্কিং হ্যাট? থিঙ্কিং হ্যাট কি, কে এটা পড়েছিল এবং কেন পড়েছিল? তো ইট ইজ লাকি হু কান্ট থিঙ্ক উইথাউট হিজ হ্যাট অন। তো লাকি, এটা কিন্তু লাকি ছিল যার কিন্তু থিঙ্কিং হ্যাট লাগতো চিন্তাভাবনা করার জন্যে। অ্যান্ড ইন অর্ডার টু টার্মিনেট লাকিস থিঙ্কিং someone has to remove his hat. So as if an energizer has been removed from a machine, thinking thus becomes a mechanical. তো
বুঝতেই পারলে যে কেন পড়েছিল, তোর চিন্তাভাবনা করার জন্য, আর কে পড়েছিল বুঝতেই পারলে। তো হুইচ নেম দ্য বয় অ্যাড্রেস ভ্লাদিমির, তো দ্য বয় অ্যাড্রেস ভ্লাদিমির অ্যাজ মিস্টার অ্যালবার্ট অ্যান্ড ভ্লাদিমির রেসপন্স টু ইট। তো ছেলেটা মিস্টার অ্যালবার্ট বলে কিন্তু তাকে সম্বোধন করেছিল। তো হোয়াট আর দ্য ট্রিজ স্ট্যান্ড ফর ইন দ্য প্লে, ট্রিজ কি স্ট্যান্ড করছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। So the tree is associated with the central theme of barrenness, nothingness, and death. As the two tramps who wish to hang themselves on the bough, it reminds us for Christ a crucifixion. তাই আমরা যিশু খ্রিস্টের যে ক্রুসিফিকেশনকে আমরা মনে করতে পারি। তো ফার্দার ইন অ্যাক্ট 2 when few leaves are seen, যখন আমরা অ্যাক্ট 2 দেখতে পাই গাছের কয়েকটা পাতা দেখতে পাই, ইট স্ট্যান্ডস ফর স্প্রিং, এটা কিন্তু বসন্তকে রিপ্রেজেন্ট করছিল, যেটি কিনা হোপ, রিনিউয়ালস বয়ে নিয়ে আসতো। ওকে, তো নেক্সট বলেছে হাউ ডিড দ্য টু ট্র্যাম্পস পাস দ্য লাইন অফ ওয়েটিং, টু ট্র্যাম্পস কী করে তাদের পাস করেছিল এটা দেখে নিও তোমরা। হোয়াট ওয়াজ লাকি ক্যারিং ইন ইজ ব্যাগ, লাকি কী ক্যারি করছিল, স্যান্ড ক্যারি করছিল, যেটার সিম্বলিক মিনস কি, স্যান্ড মানে একটা বার্ডেন, একটা টাইম, ঠিক আছে, ইন ইজ ব্যাগ, এটা একটা বোঝা, সময়ের বোঝা, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য প্রফিট অফ পোজোস ব্লাইন্ডনেস, খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে এগুলো কিন্তু আসবে, এগুলোই আসবে তোমাদের এক্সামে। তো ডিফারেন্স এটা হচ্ছে পোজোর এটা হচ্ছে পোজোর বল্ডনেস, ঠিক আছে, মানে হচ্ছে টাক, আর এটা হচ্ছে পোজোর ব্লাইন্ডনেস। তো ব্লাইন্ডনেসের প্রফিটটা কী ছিল, ওয়িং টু পোজোস ব্লাইন্ডনেস হি হ্যাজ acquired a new might into the meaning of life. Life is a mere series of meaningless repetition activities. Journey from womb to tomb is full of miseries. খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, আমার খুব একটা পছন্দের লাইন। তো এই যে বলছে মানে মায়ের গর্ভ থেকে জন্মে এই যে জার্নিটা শুরু হলো, টুম্ব মানে একদম তোমার কবরস্থান অবধি যাওয়ার, এটা ফুল অফ মিজারিস, ফুল অফ হতাশা, ঠিক আছে। তো এতটাই আমি তোমাদের সামনে মোট 31 কোয়েশ্চেন্স আলোচনা করলাম অ্যালং উইথ আনসার। এগুলোর বাইরে কিন্তু কিছু আসবে না, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে দিলাম এক্সামের আগে। তো তোমরা এগুলো ভালোভাবে প্রিপেয়ার করো, এর বাইরে কোনো রকম প্রশ্ন থাকবে না। তো এটুকুই বলবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো, কারণ এগুলো করতে খুব টাইম স্পেন্ড হচ্ছে তোমাদের। যদি একটু হেল্প হয় কমেন্ট করো, ঠিক আছে, লাইক করো, একটু শেয়ার করে পাশে দেখো, এটুকুই রিকোয়েস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের। আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি। তো ততক্ষণ সবাই আমার চ্যানেলের সাথে দেখো, আর টিল দেন গুড বাই।